বাংলাদেশে পর্যটন শিল্প একটি উদীয়মান শিল্প। বিগত কয়েক বছরে পর্যটন শিল্পের ব্যাপক উন্নতি চোখে পড়ার মতো। তবে করোনা ভাইরাসের রাহুগ্রাসের প্রভাবে এই শিল্পে ধস নেমে এসেছে। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের নিয়মিত সাপ্তাহিক আয়োজন বিজনেস বাংলাদেশ অনুষ্ঠানে। সাথে আছি আমি সুমায়া জামান। এই অনুষ্ঠানে আমরা বলি বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধির কথা। আজ বাংলাদেশের পর্যটন শিল্পের কথা জানাতে স্টুডিওতে আছেন একজন বিষয়ভিত্তিক বিশেষজ্ঞ। আমাদের সাথে আছেন সাবেক সংসদ সদস্য ও মুক্তিযোদ্ধা এবং বর্তমান কক্সবাজার জেলা পরিষদের চেয়ারম্যান জনাব মোস্তাক আহমেদ চৌধুরী। আপনাকে আমাদের আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। জি, আপনাকে অনেক ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ করে দিয়েছেন। দর্শক, আজ আমাদের বিষয় করোনা ভাইরাস ও বাংলাদেশের পর্যটন শিল্প। এবারে চলে যাচ্ছি মূল আলোচনায়। 2019 সালে দেশের জিডিপিতে পর্যটন শিল্পের অবদান 77,300,00,000 কোটি টাকা। তবে 2020 সালের অবস্থাটা কি? 20 সালে তো আমরা তো এগিয়ে যাচ্ছিলাম, আমাদের ধারণা ছিল আমরা আরও অনেক এগিয়ে যাব, কিন্তু মাঝখানে যে করোনা ভাইরাস আসলো সবার জন্য, এটা তো শুধু বাংলাদেশের জন্য নয়, এটা পুরো বিশ্বের জন্য একটা পুরো বিশ্বই ক্ষতিগ্রস্ত, বিশেষ করে এই শিল্পটা। তা আমরা এখনও তো মনে করতেছি আমরা আবার ফিরে যাব। ভাইরাস তো আর বেশি দিন হয়তো থাকবে না, হয়তো আমরা খুব চিরে আমরা এটার ভ্যাকসিন পাবো এবং হয়তো আবার আমাদের কার্যক্রম শুরু করব। কক্সবাজার তো আমাদের অনেক প্রচুর সম্ভাবনার একটা নগরী, পর্যটন নগরী। এটা পৃথিবীর সবচাইতে দীর্ঘতম একটা সমুদ্র সৈকত, যেটা খুবই মনোরম এবং কি বলবো, এটা রূপসী সৈকত আপনি বলতে পারেন। এটা সম্ভাবনা, প্রচুর সম্ভাবনা আছে। তার মধ্যে যে সোনাদিয়ার কথা আপনারা বলছেন বারবার, সোনাদিয়া হলো সেন্ট মার্টিন থেকেও আরও সুন্দর একটা দ্বীপ, কক্সবাজারের খুবই কাছে। তো এটা নিয়ে প্রচুর সম্ভাবনা আমাদের আছে। তো এটা ধস আমরা আশা করি এটা আমরা কাটিয়ে উঠতে পারবো যদি, কারণ এটা আপাতত এটা মোটামুটি বন্ধ হয়ে আছে ধরতে পারে। আপনি বলছিলেন সোনাদিয়া দ্বীপ নিয়ে আপনাদের পরিকল্পনা আছে, তো কি ধরনের পরিকল্পনা আছে? এটা হলো এক্সক্লুসিভ একটা জোন আমরা করতে চাচ্ছি, বিশেষ করে ফর দ্য ফরেনার। তো এটা বিদেশিরা কাটাতে পারে মতো এরকম একটা দ্বীপ তো আমাদের নাই। যে কয়েকটা আছে তার মধ্যে সোনাদিয়া হলো সবচাইতে সুন্দর একটা দ্বীপ, একদম ফুল অফ স্যান্ড। এটা সাগরের মাঝখানে ভাসতেছে। কক্সবাজার এয়ারপোর্ট থেকে ধরেন সরাসরি 5-6 কিলোমিটার হবে, এই চ্যানেলটা ক্রস করলেই তো সোনাদিয়া। আপনার যেতে লাগবে হয়তো হাফ অ্যান আওয়ার লাগবে স্পিড বোট বা যে কোনো দিয়ে। আমরা চিন্তা করতেছি এটাকে কেবল কার দিয়ে বা ব্রিজ দিয়ে, এটাকে নেত্রী বলছিল এটা ব্রিজ করে দেবে মহেশখালীর সাথে। এটা মহেশখালী থানার একটা আইল্যান্ড লাগানো, এটার একটা প্রচুর সম্ভাবনা আছে। জানেন যে আসলে পর্যটন শিল্প বাংলাদেশের অনেক সম্ভাবনাময় একটা শিল্প, কিন্তু করোনার কারণে প্রায় 30% কর্মী হয়তোবা চাকরি হারানোর আশঙ্কা আছে। তো এই যে তাদের যে আশঙ্কা, সেখান থেকে তারা কিভাবে ফিরে আসবে, বা এই যাদের চাকরিটা চলে যাবে পরবর্তীতে তারা কি করবে? চাকরি আপাতত হয়তো নাই, হয়তো আগামী কয়েক মাসে করোনার যদি একটা সমাপ্তি হয়, করোনা যদি না থাকে, তো তাহলে আবার এরা চাকরি ফিরে পাবে। এখন তো আপাতত অনেক সেক্টর আছে যেগুলা পর্যটন শিল্পের সাথে জড়িত, যেমন ধরেন রোড কমিউনিকেশন আছে, ট্রান্সপোর্ট, রেলওয়ে আছে, তারপরে এভিয়েশন যেটা আছে, এগুলো তো একটু ঠিকমতো চলতেছে না। করোনা থাকলে তো এরা আসবে না, তবে করোনা তো আর বেশি দিন হয়তো থাকবে না, এটা আমরা মনে করি আর কি। এটা ন্যাচারাল ওয়েতে আসছে, আবার ন্যাচারাল ওয়েতে হয়তো চলে যাবে। 30% লোক তো চাকরি হারাবে, কিন্তু ইতিমধ্যেই কিন্তু এটাকে সরকারকে এগিয়ে আসতে হবে। 40 লাখ লোক বেকার হয়ে গেছে। তো এদের ভবিষ্যৎ কি আসলে?
যারা বেকার হয়ে গেছে? এদের ভবিষ্যৎ তো এদেরকে সরকারকে দেখতে হবে, এদেরকে সাবসিডি দিয়ে হোক বা ত্রাণ সামগ্রী দিয়ে হোক। সরকার তো প্রচুর ত্রাণ দিচ্ছে। বাংলাদেশে তো কেউ না খেয়ে মারা যাবে না, সেটা আমি আপনাকে বলতে পারবো। আগামী 3 বছরে অর্থ বছরে আসলে বাজেটে আমাদের পর্যটন খাতের সুরক্ষা উন্নয়নে সরকার কর্তৃক যথেষ্ট বরাদ্দ রাখার কথা বলা হয়েছে। এই সম্পর্কে আপনার কাছ থেকে কিছু জানতে চাই। সরকারের যে সমস্ত প্রজেক্টের জন্য বরাদ্দ করা আছে যেগুলো, এগুলো তো কাজ চলমান। কোন প্রজেক্ট এগুলো এখন চলমান কাজ আছে, চলছে? এগুলো মানে একটাও বসে নাই। যেমন ধরেন আমাদের এয়ারপোর্ট, কক্সবাজার এয়ারপোর্ট হলো বাংলাদেশের সবচেয়ে বড় এয়ারপোর্টের একটা প্রোগ্রাম নেওয়া হয়েছে। তো এয়ারপোর্টের কাজ চলমান আছে। যেমন ধরেন রেলওয়ে আপ টু বর্ডার, ঢাকা থেকে রেল লাইন, ওটার কাজ চলমান আছে। তারপরে ছোটোখাটো রাস্তা যেগুলো, যেমন ধরেন কর্ণফুলী থেকে টানেল যেটা, কর্ণফুলী টানেল যেটা, ওই রাস্তার কাজও চলতেছে। এখানে কোনো কাজ তো বসে নাই, হয়তো কিছু স্লো হয়ে গেছিলো মাঝখানে, এখন আবার পূর্ণাঙ্গের কাজ চলতেছে। যেমন আপনার পদ্মা সেতুর কাজ তো বসে নাই, সব কাজ তো চলমান আছে। আমরা জানি যে টোয়াব একটি পর্যটন শিল্পের একটি বড় একটি সংগঠন। তো এই টোয়াবের সদস্যদের জন্য পজ মেশিন ও ইএমআই সুবিধা প্রণয়নের ব্যবস্থার জন্য বাণিজ্যিক ব্যাংকগুলো আসলে কী ধরনের ভূমিকা রাখতে পারে বলে আপনি মনে করেন? বাণিজ্যিক ব্যাংকগুলোকে আরও একটু এগিয়ে আসতে হবে। এদেরকে আরও কম শর্তে, কম সুদে টাকা পয়সা দিতে হবে এদেরকে, এরা যাতে পিছিয়ে না যায়। একটা ব্যাংক চাইলে পারে। আমাদের ব্যাংকগুলোর অবস্থা তো ভালো, আমাদের বাণিজ্যিক ব্যাংকগুলোর অবস্থা তো খারাপ না। আর অন্যান্য খাত যেগুলো আছে, বিশেষ করে আমি বলবো আপনাকে কৃষি খাত। আমাদের কৃষকেরা তো আমাদের প্রাণ, আপনি জানেন। আমাদের দেশটাই তো কৃষিভিত্তিক। এখানে যে উৎপাদন হচ্ছে, এখানে না খেয়ে মরার মতো কেউ নেই। মৎস্য থেকে শুরু করে আপনার পশুপালন, তারপর হাল চাষ যেগুলো, ধান শস্য, ধান তো আমাদের, ধানেই তো আমাদের প্রাণ। তো সুতরাং এখানে কেউ না খেয়ে মারা যাবে না। হয়তো আপাতত এরা কষ্ট পাচ্ছে। যারা ট্রাভেল এজেন্সির সাথে জড়িত বা এই ধরনের শিল্পের সাথে যারা জড়িত, এরাও তো পর্যটন খাতকে সমৃদ্ধ করছে। তো তাদের তো একেবারেই ব্যবসা বন্ধ। তো তাদের জন্য আপনার পরামর্শ কি থাকবে যে তারা কিভাবে এই ক্ষতি কাটিয়ে উঠতে পারে? এরাই অপেক্ষা তো করতে হবে। এদের এদের এটা কিছুদিন ধরেন তাদের ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হতে পারে, কিন্তু তাই বলে যে এরা যে একদম চলে যাবে বা এরা মারা যাবে, এরকম কিছু না। আমার মনে হয় আগামী 6 মাসে ইনশাল্লাহ আমরা আবার আমাদের সেই ঐতিহ্যকে আমরা ফিরে পাবো। আমরা আবার আমাদের সব কিছু চালু হবে, সেটা আমাদের একটা চিন্তা, আমাদের ধারণা যে এর মধ্যে আমরা হয়তো ভ্যাকসিন পেয়ে যাব, এবং ন্যাচারালিও করোনা হয়তো, এমনিও করোনা তো মনে হচ্ছে যেন এখন ডাউনের দিকে, আমরা আবার ফ্রি হতে পারবো আশা করি। সম্প্রতি বিভিন্ন দেশে কিন্তু ট্রাভেল ব্যান করা হয়েছে বাংলাদেশিদের জন্য। সেটা হয়তো বা সাময়িক, কিন্তু এটা আসলে কতটুকু নেগেটিভ প্রভাব পড়তে পারে আমাদের দেশের এই শিল্প খাতে? শিল্পটা একটু স্লো হচ্ছে, কিন্তু আমার তো শিল্প ধ্বংস হওয়ার মতো কিছু দেখছি না আমি। আর নেতৃত্ব, এটার উপরে নেতৃত্ব এখন আগের নেত্রী নাই, এখন তো নেত্রী অনেক অভিজ্ঞ যতই বলেন, এবং সবাই তো নেত্রীকে সাপোর্ট দিয়ে যাচ্ছে। তো এটা বেশি দিন থাকবে না, আমার মনে হয় আমরা সব কিছু কাটিয়ে উঠতে পারবো। এই খাতটিকে টিকিয়ে রাখতে স্বল্প বা দীর্ঘমেয়াদী কী ধরনের পরিকল্পনা নেওয়া উচিত বলে আপনি মনে করেন? এটাকে ব্যাংকগুলোকে একটু এগিয়ে আসতে হবে। ব্যাংকের সাপোর্টটা খুব দরকার। স্বল্প সুদে এবং শর্ত কমিয়ে এদেরকে সাপোর্ট দিতে হবে। বিশেষ করে যারা হোটেল মালিক, রেস্টুরেন্ট, তারপরে যারা ধরেন এই যে ট্রাভেল এজেন্ট যারা, তারপরে ধরেন ট্রান্সপোর্ট এজেন্সি যারা, ট্রান্সপোর্ট ব্যবসা, এদেরকে একটু সাপোর্ট দিলে এরা আবার দাঁড়িয়ে যাবে। আমাদের নেতৃত্ব বলতেছে ভয়কে জয় করতে হবে,
তা আমাদের ভয়কে তো জয় করতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে অনেক দেশে কিন্তু যেই পর্যটন যেই সেক্টরগুলো বা যে এরিয়াগুলোতে পর্যটন শিল্প গড়ে উঠেছে, এরকম সমুদ্র সৈকত বা এরকম জায়গাগুলোতে কিন্তু ইতিমধ্যেই খুলে দেয়া হয়েছে পর্যটকদের জন্য। তো সেভাবে বাংলাদেশেও কি পর্যটন শিল্প বা এই যে কক্সবাজার বা বিভিন্ন জায়গাগুলো, এগুলো কি খুলে দেবার কোনো সম্ভাবনা রয়েছে সম্প্রতি? এগুলো আমি বলবো খুলে দেওয়ার জন্য, এবং আমি সাথে সাথে একটা অনুরোধ করব, যে সমস্ত পর্যটন কেন্দ্রগুলো আছে ওখানে যাতে চিকিৎসার ব্যবস্থাটা থাকে, উন্নত চিকিৎসা, এবং সবার যাতে পরীক্ষাটা করতে পারে, এদের টেস্টগুলা যাতে তাড়াতাড়ি ওরা রিপোর্টটা পায়, এগুলা নিয়ে যাতে কোনো রকমের অনিয়ম যাতে না হয়। এবং আমরা দেখি যে সব সময় করোনার সময়টা না, শুধু করোনার সময়ের আগে আমরা দেখেছি যে পর্যটন শিল্প বা কক্সবাজার বা সিলেট বা যেসব দর্শনীয় স্থানগুলো রয়েছে, চট্টগ্রামের যেসব দর্শনীয় স্থানগুলো রয়েছে, সেখানে বিনোদনের ব্যবস্থা আসলে খুবই কম অন্যান্য দেশের তুলনায়। তো সেগুলো আরও কিভাবে উন্নত করা যায় বলে আপনি মনে করেন? এগুলা বিনোদন বলতে যেটা আমরা বুঝি, ধরেন বিভিন্ন পর্যটন কেন্দ্র যেগুলো আছে, থাইল্যান্ড আছে, মালয়েশিয়াতে আছে, আর ইউরোপে তো আছেই। তো আমরা তো অত ফ্রি হতে পারতেছি না, আমাদের ধর্মীয় সামাজিকভাবে আমাদের অনেক বাধা আছে। তারপরে তো এই যে আইল্যান্ডগুলো আমরা বেছে নিচ্ছি, যেমন ধরেন এই যে সোনাদি আইল্যান্ড, যেমন ধরেন আপনার সেন্ট মার্টিন আইল্যান্ড, যেমন ধরেন আপনার এই যে কি বলে যে ওই যে সুন্দর, মহেশখালী। হ্যাঁ মহেশখালী, ওদিকে ধরেন সুন্দরবন আছে, হাতিয়া আছে, ওখানে সুন্দরবন আপনি এই ক্লাবগুলো ফ্রি করে না দিলে তো কেউ যাবে না। এভরিবডি যাচ্ছে শুধু এনজয় করার জন্য। 2 নাইটস আপনি থাকবেন ওখানে, তো আপনি কিছু না পেলে রাত্রে হলে সন্ধ্যার পরেই তো সব নিস্তব্ধ হয়ে গেল, কিছুই নাই। তো এগুলোর ব্যবস্থা হচ্ছে, সরকার ওটা ফিল করছে, এবং যারা পর্যটন শিল্প নিয়ে যারা জড়িত ওদেরও চিন্তাভাবনা হলো এই সন্ধ্যার পরে যাতে সবাই একটা বিনোদনের ব্যবস্থা থাকে, এটার ব্যবস্থা হচ্ছে। আমরা এটা তো করোনা না থাকলে তো অনেক আগেই এইসব কাজ শুরু হয়ে গেছিলো। আপনার এই আইল্যান্ডটাকে আমরা চাচ্ছি যে সুন্দর করে সাজাতে আর কি, বিশেষ করে ফরেনারদের জন্য। তো এবার একটু জানতে চাই যে সরকারের পক্ষ থেকে টোয়াবের সদস্যদের আপৎকালীন আর্থিক সহায়তা প্রদান করলে পর্যটন শিল্প রক্ষায় কতখানি ভূমিকা রাখবে বলে আপনি মনে করেন? এটা ওরা ভালো ভূমিকা রাখতে পারবে সদস্যরা। এদেরকে বাণিজ্যিক ব্যাংকগুলোকে এগিয়ে আসতে হবে, আপনাকে বলছি আমি, কম শর্তে কম সুদে এদেরকে একটু হেল্প করতে হবে। এরা তো অভিজ্ঞ, সদস্যগুলোকে কাজে লাগাতে হবে, সেটা আমার বলবো। এবং তাদের এই প্রণোদনা বা এই আর্থিক সহায়তাগুলো সহজীকরণে আরও কি করা যায় বলে আপনি মনে করেন? ব্যাংকের কিছু নিয়মকানুন বদলাতে হবে, অ্যামেন্ডমেন্ট লাগবে, কিছু পরিবর্তন করে এদের জন্য এগিয়ে আসতে হবে, সেটা আমি মনে করি। এবং আপনি জানেন যে আমাদের দেশের তুলনায় প্রতিবেশী দেশগুলো কিন্তু ট্যুরিজম শিল্পে বা পর্যটন শিল্পে কিন্তু অনেকখানি এগিয়ে আছে। তো আসলে ভারতের অবস্থানটা কোথায় বাংলাদেশের তুলনায়? বা এছাড়া ভারত ছাড়াও প্রতিবেশী অনেকগুলো দেশ আছে, ছোট ছোট অনেকগুলো দেশ আছে যারা পর্যটন শিল্পে কিন্তু অনেক উন্নত। তাদের সাথে আসলে বাংলাদেশ কোন অবস্থানে আছে? ওদের সাথে ওরা তো অনেক এগিয়ে গেছে, বিশেষ করে ইন্ডিয়া, ভারতে পর্যটনে ওদের তো সেই প্রাচীন যেই এই বিষয়গুলা, ধরেন তাজমহল থেকে শুরু করে এই যেগুলো আছে ওদের প্রাচীন সভ্যতা নিদর্শন, সেগুলো তো আমাদের এখানে তেমন বেশি নাই। কিন্তু আমাদের যেগুলো আছে এরও কিন্তু বিরল। আমাদের সমুদ্র সৈকত, আরও এত বড় সৈকত তো ইন্ডিয়াতে নাই, এমনি বোম্বে টোম্বে তো এত সুন্দর সৈকত নাই। তো এটার ভাবমূর্তিটা আলাদা। এটা কক্সবাজারকে আমরা সাজাতে চাই। কক্সবাজারটা সবার জন্য, এটা কক্সবাজারটা শুধু কক্সবাজারের জন্য তো না, এটা পুরো বাংলাদেশের জন্যও না, পৃথিবীর মানুষ এটার উপরে নজর আছে, এবং এটাকে এনজয় করার মতো বহু কিছু আছে। এবং আপনি জানেন যে সুন্দরবন সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট বলা হয় সুন্দরবনকে, কিন্তু সেখানে আবার বিদ্যুৎ প্রকল্পের জন্য একটি
প্রজেক্ট গ্রহণ করা হয়েছে, তো সেটি আসলে বনকে কতটুকু ক্ষতিগ্রস্ত করতে পারে বা পর্যটন শিল্প খাতকে কতটুকু এখন তো ক্ষতিগ্রস্ত আপনার করতে পারে বিজ্ঞান বলে অনেক আপনি উন্নত। মনে করেন? এখন তো বিজ্ঞান আগের চেয়ে অনেক অ্যাডভান্স, প্রযুক্তি এগুলো যেগুলো ক্ষতিগ্রস্ত বলছে এরা, এটা তেমন কিছু আমার মনে হয় না। কারণ এগুলো তো আপনার রিফাইন করে এই সমস্ত ধোঁয়াগুলা চলে যাচ্ছে ফিল্টার হয়ে, এগুলো ক্ষতিকারক না, এগুলো আরও ফিল্টার করে ওরা উপর দিয়ে ছেড়ে দিচ্ছে। তো যদিও আগের থেকে বলা আছে যে এগুলা ক্ষতিকারক, কিন্তু অত ক্ষতিকারক আমার মনে হয় না, যেটা সহনীয়, এটা পরিবেশকে অত বেশি ক্ষতি করতে পারবে না, এটাই আমি বিশ্বাস করি। জিজ্ঞেস করতে চাই যে এই খাতে কিন্তু অনেক সেক্টরের পেশাজীবী রয়েছে, তো এই পেশাজীবীরা আসলে কারা এবং তাদের কি অবস্থা এখন এই মুহূর্তে? এদের অবস্থা এখন আপাতত ভালো নাই। যেমন ধরেন এভিয়েশন, এই যে বিমান কোম্পানিগুলা, তাদের সে প্যাসেঞ্জার নাই, তারা এখনও মুক্তভাবে আগের মতো করে প্যাসেঞ্জার নিয়ে ওদের ব্যবসাটা চালু করতে পারতেছে না। যেমন ধরেন রোড ট্রান্সপোর্ট, এদের এই যে বাস মালিকগুলা, এদেরও সেই কর্মচারীগুলা, ড্রাইভার তাদের যে হেল্পার, এরাও বসে আছে, বা ট্যুর অপারেটর সার্ভিস হ্যাঁ এগুলা। তারপরে ধরেন রেললাইনের একই অবস্থা। তো এগুলো তো ফিরে আসতে গেলে একটু সময় আপনাকে লাগবে, কিন্তু আমি বলবো যে এগুলো তো সরকার একটু তাদের প্রতি নজর দিতে হবে, কিছু সাবসিডি দিয়ে তাদেরকে সহায়তা করতে হবে। কারণ এটা একটা মহামারীটা তো সবার জন্য আসছে, তো এটা তো সরকারের দায়িত্ব, এবং আমার মনে হয় খুব অচিরেই আমরা এগুলো কাটিয়ে উঠতে পারবো। করোনার সময় কেউ যদি ট্রাভেল করতে হয় কারো, তাহলে সেক্ষেত্রে সে কি ধরনের সতর্কতা অবলম্বন করতে পারে? সে তো মেডিকেল সায়েন্স তো আপনাকে বলেই দিচ্ছে কীভাবে, হাউ ইউল মুভ, মাস্ক পরে দূরত্ব মেনটেন করা, তারপরে গ্লাভস রাখা, তারপরে হ্যান্ড ওয়াশ এগুলো করা, এগুলো আপনি মেনটেন করবেন। আর আপনি চলাফেরা, খাওয়া দাওয়া সাবধানে খাবেন, এগুলো তো সবাই এখন মোটামুটি সবাই জেনে যাচ্ছে, এবং অশিক্ষিত লোকেরাও এখন বুঝে যাচ্ছে যে দূরত্বটা ভেরি ইম্পর্টেন্ট। এই খাত সম্পর্কে বা এই খাতের উন্নয়নে সার্বিক একটি দিক নির্দেশনা যদি আপনাকে দিতে বলা হয়, সেক্ষেত্রে আপনি কি বলবেন? পর্যটন শিল্পকে আরও অনেক উন্নত করতে হবে। কক্সবাজারে মাত্র আমরা শুরু করেছি, এটাকে নিয়ে যে সোনাদিয়াকে সাজানো, তারপরে বিভিন্ন আইল্যান্ডগুলোকে সাজানো, এদের জন্য আপনার যাতায়াত ব্যবস্থা, তারপরে এদের সিকিউরিটি, এদের ভালো খাওয়ার ব্যবস্থা। যেমন কক্সবাজারে কোনো ভালো রেস্টুরেন্ট নাই। রেস্টুরেন্ট বলতে কি, যেমন ধরেন সি ফুড রেস্টুরেন্ট, যেটা ব্যাংককে গেলে আপনি পাবেন, যেটা মালয়েশিয়াতে পাচ্ছেন, কিন্তু কক্সবাজারে এরকম উন্নত কোনো সি ফুড রেস্টুরেন্ট নেই। আপনাকে খেতে হলে ফাইভ স্টারে গিয়ে কয়জনে খাবে, আর আপনি না থাকলে শুধু রেস্টুরেন্টে যাওয়ার জন্য ফাইভ স্টারে কী জন্য যাবেন? এমনি নর্মাল রেস্টুরেন্ট বলতে ভালো রেস্টুরেন্ট এখনও কক্সবাজারে বা অন্য কোথাও নাই। বিশেষ করে সবাই কক্সবাজারে চায় যে একটু সি ফুড রেস্টুরেন্ট এনজয় করবে, এটার জন্য ভালো বাবুর্চিও নাই, এগুলার ভালো ট্রেনিং দরকার, এবং ভালো যারা ইনভেস্ট করবে তাদেরকে ওয়েলকাম সার্বিক করা, ব্যবস্থাপনাও দরকার। আসলে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের আজকের আলোচনায় যুক্ত হবার জন্য এবং আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাকে যে সুযোগ দিলেন কক্সবাজার সম্বন্ধে বলার জন্য। ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের আলোচনায়। আগামী পর্বে নতুন কোনো অতিথি এবং নতুন কোনো বিষয় নিয়ে আবারও চলে আসবো আপনাদের সামনে। তবে বিদায় নেবার আগে জানিয়ে দিচ্ছি, বৈশাখী টিভির সব অনুষ্ঠানের আপডেট পেতে ভিজিট করুন youtube.com/বৈশাখী টিভি বিডি এবং facebook.com/বৈশাখী টেলিভিশন। এছাড়া বৈশাখী টিভি অ্যাপ ডাউনলোড করতে গুগল প্লে স্টোরে গিয়ে বৈশাখী টিভি লিখে সার্চ দিন। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য।